শ্রমনির্ভর অর্থনীতি থেকে প্রযুক্তি নির্ভর অর্থনীতিতে উত্তরণের সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে বাংলাদেশ। আমাদের হাতে রয়েছে তরুণের প্রাণশক্তি এবং আমাদের চোখের সামনে আমরা দেখতে পাচ্ছি চতুর্থ শিল্প বিপ্লব। এই যে বিশাল সম্ভাবনা রয়েছে এবং আমাদের হাতে রয়েছে শক্তি, আমরাও কিন্তু এই প্রযুক্তি খাতে ধীরে ধীরে বিকশিত হতে পারি। একসময় বাংলাদেশকে বলা হতো তলাবিহীন ঝুড়ির দেশ। সেই বাংলাদেশের তৈরি পোশাক শিল্প এখন বিশ্বজুড়ে স্বীকৃত। আমাদের স্বপ্ন এখন আরও বড়, আমাদের লক্ষ্য এখন আরও অনেক বেশি বিস্তৃত। আমরা দেখতে চাই দেশের প্রযুক্তি খাত এবং আমাদের দেশের তৈরি মেকানিক্স, ইলেকট্রনিক্স এবং একই সাথে সেমিকন্ডাক্টরের চিপে লেখা মেড ইন বাংলাদেশ, এবং সেটিও যেন পুরো বিশ্বজুড়ে বিস্তৃত হয়। প্রিয় দর্শক, চোখের স্বপ্ন নিয়ে আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আয়ের পর্দায়। আজকের রাউন্ড টেবিলের আয়োজনে আপনাদের সঙ্গে রয়েছি আমি ইফাতারা ইরা। আমরা আজকের বিষয় ঠিক করেছি প্রযুক্তি খাতে বাংলাদেশের সম্ভাবনা এবং প্রযুক্তি খাতকে এগিয়ে নেওয়ার জন্য কি কি করণীয়, কি কি চ্যালেঞ্জ, এই সব কিছু নিয়ে আজকের রাউন্ড টেবিলে আমরা কথা বলবো। কথা বলার জন্য আজকের স্টুডিওতে আমাদের সঙ্গে আমন্ত্রিত অতিথি হিসেবে যুক্ত হয়েছেন। আমার ডান পাশে রয়েছেন লোকমান হোসেন আকাশ, ব্যবস্থাপনা পরিচালক, ভিস্তা ইলেকট্রনিক্স লিমিটেড। আমার বাম পাশে রয়েছেন মোহাম্মদ আব্দুল মতিন, প্রতিষ্ঠাতা ও সিইও, ভার্সেটাইল ফাইন্যান্স ও ম্যানেজমেন্ট, সাবেক ব্যবস্থাপনা পরিচালক, ন্যাশনাল ব্যাংক পিএলসি। এবং তারপরেই আমাদের সঙ্গে রয়েছেন সৈয়দ নাসির, বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনৈতিক বিশ্লেষক। আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি আজকের রাউন্ড টেবিলের আয়োজনে। আমি শুরু করতে চাই লোকমান হোসেন আকাশ, আপনাকে দিয়ে। আমরা প্রযুক্তি নিয়ে কথা বলবো আজকে এবং প্রযুক্তি শিল্পে বাংলাদেশের বিনিয়োগ, বাংলাদেশের রপ্তানির যে সম্ভাবনাগুলি রয়েছে, আসলে সার্বিক দিক বিবেচনায় বর্তমানে বাংলাদেশের প্রযুক্তি খাতের অবস্থাটা কি, আপনার কাছ থেকে জানতে চাই। আমাদের দেশ অ্যাকচুয়ালি প্রযুক্তি খাতে বিশাল একটা মার্কেট আছে, বাজার আছে। কারণ আমরা জানি যে বাংলাদেশে 18 কোটি লোক বসবাস করে। এর মধ্যে হচ্ছে যে আমরা যেটা ধরে নেই যে 50%ই হচ্ছে ইয়াং। এর মধ্যে আমরা যদি এবারের ভোটার লিস্টও দেখি, সেখানে প্রায় 5 কোটি ভোটার যাদের বয়স হচ্ছে যে 35 রেঞ্জের মধ্যে আছে। অর্থাৎ এই যে একটা বিশাল জনগোষ্ঠী, মানে ইয়াং জেনারেশন, এরা কিন্তু মূলত গ্যাজেট নির্ভর বা আপনার প্রযুক্তি নির্ভর। তারা যে কাজগুলোই করে দেখবেন তারা প্রযুক্তির উপর অনেক বেশি নির্ভরশীল। অর্থাৎ আমরা আগে যারা টাইপরাইটিংয়ে ছিলাম তারা কিন্তু এখন স্মার্ট ডিভাইসে চলে আসছে। তো বাংলাদেশের মার্কেট অ্যাকচুয়ালি খুব বড় একটা মার্কেট। আমরা জানি যে এই শুধু ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রিতে বা প্রযুক্তি শিল্পে আমাদের বর্তমানে রিটেল মার্কেট হচ্ছে প্রায় 60,000 কোটি টাকার মার্কেট। এবং অ্যাকর্ডিং টু আওয়ার রিসার্চ এবং লাস্ট 10 ইয়ার্সের যে একটা মার্কেট প্যাটার্ন আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে 2032-33 সালে বাংলাদেশের মার্কেট হয়ে যাবে প্রায় 1,20,000 কোটি টাকার মার্কেট। অর্থাৎ এখন যদি এটা $5 বিলিয়ন মার্কেট হয়, নেক্সট 7 to 8 ইয়ার্সের মধ্যে এই মার্কেট হয়ে যাবে $10 বিলিয়ন মার্কেট। এই $10 বিলিয়ন মার্কেটের মধ্যে যদি আমরা র ম্যাটেরিয়ালস হিসাব করি, এখানে অন্তত $8 বিলিয়ন র ম্যাটেরিয়ালস ইউজ হয়, বাকি $4 বিলিয়ন কিন্তু প্রফিট হিসেবে চলে যায়। তো গত 2006 সাল থেকে কিন্তু বাংলাদেশে প্রযুক্তি খাতে ইন্ডাস্ট্রি ডেভেলপ হচ্ছে। তো বর্তমানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে অলমোস্ট প্রায় $3 বিলিয়ন মতো বিনিয়োগ হয়েছে এই প্রযুক্তি শিল্পে। এটা হচ্ছে যে আমরা যদি ওভারঅল সব কিছু মিলে চিন্তা করি, আপনার ল্যান্ড, প্রপার্টি, তারপর মেশিনারিজ, ম্যান পাওয়ার, র ম্যাটেরিয়ালস, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এই $3 বিলিয়ন দিয়ে আমরা কিন্তু প্রায় $5 বিলিয়ন মার্কেটটা কিন্তু কন্ট্রোল করছি। এই ইন্ডাস্ট্রি যদি না হতো বাংলাদেশে, এই প্রযুক্তি শিল্পে যদি বিনিয়োগ না হতো, তাহলে কিন্তু কমপ্লিট প্রোডাক্টটা এই দেশে কিন্তু ইম্পোর্ট করতে হতো। আমি জাস্ট একটা এক্সাম্পল দিই। সাপোজ একটা এয়ার কন্ডিশনারে, সাপোজ ধরেন যে আমার র মেটেরিয়ালস যেটা লাগে $300, সেই প্রোডাক্টটা আমরা এখানে প্রায় $100 মতো আমরা ভ্যালু এডিশন করতে পারি। আমাদের হিউম্যান লেবার, তারপর এখানে গ্যাস চার্জিং, ভ্যাকুয়াম করা, ক্লিনিং করা, অ্যাসেম্বলিং করা, প্যাকেজিং, তো বিভিন্ন ইস্যুতে হচ্ছে যে আমরা প্রায় আরও $100 ভ্যালু এডিশন করতে পারি। এই প্রোডাক্টটা কিন্তু আমরা মার্কেটে সেল করি প্রায় $500। অর্থাৎ তারপরে কিন্তু 25% মার্জিন ক্যালকুলেট করা হয়। এই মার্জিনের মধ্যে রিটেলার পায় সাপোজ 10 to 15%, মিড যারা আছে বাজারজাত করে তারা একটা প্রফিট পায়, আবার যারা প্রডিউসার আমরা একটা প্রফিট পাই। এখানে একটা সাপ্লাই চেইন কাজ করে। তো বাংলাদেশের গ্লোবাল সাপ্লাই চেইন নিয়ে আপনার কাছে, প্রযুক্তি খাত নিয়ে আবারও আসবো। আমরা এবারে একটু মোহাম্মদ আব্দুল মতিন, আপনার কাছে যেতে চাই। দেশের অভ্যন্তরে যদি আমরা টেকসই এবং এনার্জি এফিশিয়েন্ট যে টেকনোলজিগুলি রয়েছে এগুলো নির্মাণ করতে চাই বা এগুলো উৎপাদন করতে চাই, সেক্ষেত্রে আসলে কি ধরনের ট্যাক্স ইনসেপটিভ বা কি ধরনের নীতিগত সহায়তা প্রয়োজন?
আমরা যদি বলি যে আমাদের যে এক্সপোর্টটাকে ডাইভার্সিফাই করার জন্য আমাদের যে জিনিসটা দরকার প্রযুক্তি বেসড ইন্ডাস্ট্রি অ্যাজ ওয়েল এজ আদার ইন্ডাস্ট্রিতে আমরা কনসেন্ট্রেট করতে পারি। তো এখন সবচেয়ে যেটা জরুরি যে আমরা যদি বলি যে আমাদের এই ইন্ডাস্ট্রিয়াল আপগ্রেডেশন, হ্যাঁ, এবং এটাকে যদি আমরা প্রোডাক্টিভিটি বাড়াতে চাই সেই ক্ষেত্রে কিন্তু প্রযুক্তি ছাড়া বা আমাদের আদার কিন্তু কোনো অল্টারনেটিভস নাই। তো যেমন আমি যদি বলি যে আমাদের বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল মেশিনারিজ আপগ্রেডেশন অ্যাজ ওয়েল এজ এটাকে এআই বেসড বিভিন্ন টেকনোলজি যদি আমরা অ্যাড করতে চাই, অবশ্যই এখানে বিভিন্ন ধরনের ইনসেনটিভ বা পলিসি সাপোর্ট ছাড়া আসলে এটাকে এগিয়ে নিয়ে যাওয়াটা আসলে ইট ইজ সো ডিফিকাল্ট। তো এই জন্য আমি বলবো যে এখানে বর্তমানে গার্মেন্টস বা আরএমজিতে গভর্নমেন্ট যে ধরনের ইনসেনটিভ দিচ্ছে, মানে ঠিক ওইভাবেই আমাদেরকে এই টেকনোলজি বা ইন্ডাস্ট্রিয়াল আপগ্রেডেশন এবং আদার ইলেকট্রনিক্স এই যে সেগমেন্টটাকে, এটাকেও কিন্তু এই ধরনের নীতি সহায়তার আওতায় নিয়ে আসা উচিত। অ্যাজ ওয়েল এজ এখানে বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন রিফাইন্যান্সিং যে স্কিমগুলি আছে, রিফাইন্যান্সিং স্কিমগুলির আন্ডারে লোয়ার রেট অফ ইন্টারেস্টে এদেরকে ফাইন্যান্স করা যেতে পারে, যে তাদেরকে আরও ফার্দার একটা কস্ট ইফেক্টিভ ওয়েতে যেন ওনারা কাজটা করতে পারেন। সেই ক্ষেত্রেও আমি মনে করি যে এটা একটা সাপোর্ট হিসাবে কাজ করবে। থ্যাংক ইউ। আমরা আশা করছি যে সরকার এবং যারা ব্যবসায়ী মহল রয়েছেন তাদের সঙ্গে একটি দারুণ সমন্বয় গড়ে তুলবে। আমরা এবার একটু সৈয়দ নাসির আপনার কাছে ফিরে আসছি। আমরা বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট যদি চিন্তা করি, আমরা দেখছি এখন সব দিকে আসলে চিন্তা করতে গেলে নজর নির্বাচনের দিকে। সরকারের সামনে অনেক ধরনের চ্যালেঞ্জ এবং বর্তমানে আমরা নানান রাজনৈতিক দল থেকে নানান ধরনের প্রতিশ্রুতি পাচ্ছি। বর্তমান প্রেক্ষাপটে এটা কতটুকু সম্ভব বা কতটুকু বাস্তবিক বলে আপনি মনে করছেন? আমাদের বাংলাদেশের নির্বাচনকালীন সময়ে আমরা যে জিনিসটা খুব বেশি দেখি সেটা হচ্ছে খেলাপি ঋণ। কারণ বাংলাদেশের বড় বড় ব্যবসায়ীরা আখেরে বা দিনের শেষে নির্বাচনে অংশগ্রহণ করতে চায়, এমপি হতে চায়, রাষ্ট্রীয় ক্ষমতা কাঠামোর কাছাকাছি যেতে চায়। যে নির্বাচনের আগে প্রত্যেক সময় ঋণ খেলাফি এই এজেন্ডাটাকে ছাড় দেওয়া হয় রাজনৈতিক বিবেচনায়। আপনি জানেন কিনা জানি না, বাংলাদেশে এখন টোটাল যে খেলাফি ঋণ প্রায় 6 লক্ষ, মিনিমাম 6 লাখ কোটি টাকা। হ্যাঁ, আমাদের যেটা রক্তক্ষরণ হচ্ছে এই দেশের অর্থনীতিতে, এই জায়গাটা এই খেলাপি ঋণের লোকগুলোই যারা ব্যাংক থেকে টাকাগুলো মেরে দিছে, তার 60% লোকই এখন নির্বাচনে অংশগ্রহণ করতেছে। আচ্ছা, প্রশ্নটি হচ্ছে নৈতিকতার, প্রশ্নটি হচ্ছে নীতিগত, যে আপনি ব্যাংক থেকে লোন নিয়েছিলেন কি উদ্দেশ্যে? আপনি ব্যাংক আপনাকে লোক দিয়েছিল, টাকাটা তো ব্যাংকের না, জনগণ থেকে টাকা ব্যাংক নেয়, সেই টাকা ব্যাংক ব্যবসায়ীকে দেয় ব্যবসার উদ্দেশ্যে, রাজনীতির উদ্দেশ্যে না। তাহলে এখানে আমাদের নীতিটার ক্ষেত্রে আরও বেশি জোরালো করার দরকার ছিল। যে সমস্ত ব্যবসায়ী ব্যাংক থেকে লোন নিয়ে ব্যবসা করছে তারা রাজনীতিতে প্রবেশ নিষিদ্ধ হওয়া উচিত। কারণ জনগণের টাকা তাকে দেয়া হচ্ছে রাজনীতি করার জন্য না, তাকে দেয়া হচ্ছে ব্যবসা করার জন্য। এই জায়গাটিতে সুনির্দিষ্ট করা উচিত। কিন্তু আমরা যেটি বলে 91-এর যে নতুন নির্বাচন, 3 জোটের রূপরেখার যে নির্বাচন, নতুন সংস্কৃতি, সেখান থেকেও আমরা দেখছি এই জিনিসটা আরও বেড়ে যাচ্ছে। সেটা কি, যে নির্বাচন আসে, আমাদের এই তথাকথিত ঋণ খেলাফিরা নাম মূল্যে নামমাত্র একটা কিস্তি দিয়ে আর আইনের বিভিন্ন রকম ফাঁকফোকর গিলে তারা নির্বাচনে অংশগ্রহণ করতেছে এবং বাংলাদেশের অর্থনীতিকে তারা একাধারে দুর্বল করতেছে, ব্যবসাটাকে দুর্বল করতেছে এবং রাজনীতিতে কালো টাকার দৌরাত্ম্য তারাই তৈরি করতেছে এবং রাজনীতিকে সবচেয়ে বেশি পঙ্কিল তারাই করতেছে। তাহলে কি তারা রাজনীতিকে একটা বড় ব্যবসা হিসেবে ধরে নিয়ে? ইয়েস, এটাই হচ্ছে আমাদের কথা। এবং সেখান থেকে আসলে ব্যবসায়ীদেরকে রাজনীতি থেকে, হ্যাঁ, আপনার যদি নিজের টাকা থাকে, আপনার সব সময় আপনি ওয়েলকাম টু পলিটিক্স। আপনার নিজের ব্যবসায় আপনার নিজের টাকার দ্বারা পরিচালিত, জনগণের টাকা নাই, জনগণের স্টেক হোল্ডার নাই এখানে, তাহলে আপনি ব্যবসার পাশাপাশি আপনি রাজনীতি করবেন, সেই রাজনীতিতে আপনি ফেল করবেন, সেই ব্যবসাতে আপনি ফেল করবেন, দ্যাট ইজ ইয়োর ম্যাটার, পার্সোনালি ইয়োর ম্যাটার। কিন্তু আপনি জনগণের টাকা নিয়ে ব্যবসা করার নাম দিয়ে জনগণ থেকে টাকা নিয়েছেন, আপনি চলে যাচ্ছেন রাজনীতিতে এবং রাজনীতিকেও নষ্ট করছেন, ব্যবসাকেও নষ্ট করছেন। এবং বাংলাদেশের বর্তমান যে এই যে আমরা যারা তরুণ উদ্যোক্তা, তারা যে আজকে ঋণ পাচ্ছি না কেন? ডিউ টু খেলাফি ঋণ। আজকে হাসনাত আবদুল্লাহর সাথে যে মঞ্জুরুল হাসানের, আমি একটু প্রতীকী নাম বলতেছি, এখানে অনেক ক্যান্ডিডেট বিভিন্নভাবে নমনীয় নির্বাচন কমিশন নমনীয় দৃষ্টিভঙ্গিতে ব্যাপারটাকে দেখার কারণে
ম্যাক্সিমাম ঋণ খেলাপিরা কিন্তু আজকে ইলেকশনে নমিনেশন পেয়ে গিয়েছে। এটা হওয়া উচিত ছিল না, এবং এটা বাংলাদেশের অর্থনীতির জন্য যেমন খারাপ, এটা বাংলাদেশের রাজনীতি নষ্ট করার জন্য কিন্তু সবচেয়ে বড় অন্যায়। কারণ কালো টাকার ব্যবহার, অবৈধ টাকার ব্যবহার, এই ব্যবসায়ীর সাথে যে ব্যাংক থেকে টাকা নিয়ে গেছে তার সাথে একজন ভদ্রলোক ব্যবসায় ইলেকশনে আসলে কিন্তু সে পারবে না। তো এই জায়গাটাকে আমাদেরকে স্ট্রংলি, আমি এখনও মনে করি এখনও সুযোগ আছে যে মঞ্জুরুল হাসান খানকে, মঞ্জুরুল সাহেবকে নিয়ে হাসান আবদুল্লাহর সাথে যেটা হচ্ছে, সেখানে হাইকোর্ট থেকে আমরা এইটুকু প্রত্যাশা করি, হাইকোর্ট অবশ্যই এই বিবেচনায় ঋণ খেলাপিদেরকে কোনো মতেই ছাড় দেওয়া উচিত না। নির্বাচনে আসতে দেওয়া উচিত না, আবার আমরা অনেক কিছুই অনুচিত কিন্তু হতে দেখছি বাংলাদেশে। এবং এটাই বাংলাদেশের দুর্ভাগ্য। নির্বাচনী যে সকল বিধিনিষেধ রয়েছে সেগুলো অনেকে আমরা দেখছি মানছেন না, অনেক ধরনের ঘটনা ঘটছে বিভিন্ন জায়গায়। আমরা আবারও একটু প্রযুক্তি শিল্প নিয়ে কথা বলার জন্য চলে আসছি। লোকমান হোসেন আকাশ, আপনার কাছে বাংলাদেশে এবং বৈশ্বিকভাবে চিন্তা করতে গেলে এখন অনেক অ্যাডভান্সড হচ্ছে টেকনোলজি। আমরা এআই ইন্টিগ্রেটেশন দেখছি, আমরা একই সাথে 6G নিয়ে নানান ধরনের কাজ দেখছি বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে। বাংলাদেশের ক্ষেত্রটিকে চিন্তা করতে গেলে যদি বিনিয়োগের কথা চিন্তা করি, বাংলাদেশ আসলে কতটুকু আকর্ষণীয় একটি ক্ষেত্র হতে পারে বৈদেশিক বিনিয়োগের জন্য? জি ধন্যবাদ। আমরা রিসেন্টলি দেখেছি যে স্টারলিংক বাংলাদেশে আসছে। এটা হচ্ছে অ্যালন মাস্কের একটা প্রতিষ্ঠান। তো স্টারলিংকের হচ্ছে যে সারা ওয়ার্ল্ডে প্রায় 6,500 স্যাটেলাইট আছে। তো আমরা যেমন বাংলাদেশে মাত্র কিন্তু একটা স্যাটেলাইট নিয়ে আমরা গর্ব করছি, যে অর্থাৎ এই স্টারলিংকের যে ওনার অ্যালন মাস্ক, তার হচ্ছে 6,500 স্যাটেলাইট আছে। এবং সম্প্রতি বাংলাদেশে আমাদের একটা গ্রাউন্ড স্টেশন করেছে, এবং এই গ্রাউন্ড স্টেশন হচ্ছে তার সাউথ এশিয়ার সবচাইতে বড় গ্রাউন্ড স্টেশন। আমরা কিন্তু বর্তমানে সর্বোচ্চ 5Gতে আসছি, এবং এখনও আছে যে আমার গ্রামে বা মফস্বলে কিন্তু 5G এখনও প্রবেশ করেনি। তো এটা প্রবেশ না করার পেছনে মূল কারণ হচ্ছে আমাদের দেশের টেকনিক্যাল অ্যাডভান্সমেন্ট এখনও হয়নি। আমি জাস্ট একটা প্রপার এক্সাম্পল দিচ্ছি যে চায়নার সাথে আমেরিকার সাথে যে একটা ট্রেড ওয়ার চলছে, এখানে আমরা সবাই জানি চায়না থেকে আমেরিকাতে এখন প্রোডাক্ট এক্সপোর্ট করলে 50% ট্যাক্স দিতে হয়। আলটিমেটলি তার মেজর যে আইটেম, অর্থাৎ আমেরিকার যে আইটেম ছাড়া এখনও চায়নার যে আইটেম ছাড়া চলতে পারছে না, সেটা হচ্ছে প্রযুক্তি শিল্পের হার্ডওয়্যার প্রোডাক্ট। অর্থাৎ শুধু 2টা HS কোড বা 2টা ক্যাটাগরির প্রোডাক্ট, মোবাইল, ল্যাপটপ বা কম্পিউটার এবং এই জাতীয় প্রোডাক্টই হচ্ছে যে আমেরিকাতে প্রায় $400 বিলিয়ন রপ্তানি করে হচ্ছে চায়না। এই জাতীয় প্রোডাক্টে কিন্তু আবার ডিউটি কম। এই জাতীয় প্রোডাক্টের ডিউটি হচ্ছে 7.5 থেকে সর্বোচ্চ 25%। দেখেন, সারা ওয়ার্ল্ড জানতেছে যে চায়নার সাথে আমেরিকার সাথে বিশাল যুদ্ধ হচ্ছে, তারা প্রোডাক্ট এক্সপোর্ট করতে পারতেছে না। বাট এটা আমেরিকা করেও পারতেছে না কেন? যে এটার বিকল্প কোনো প্রযুক্তি ইন্ডাস্ট্রি বা বিকল্প কোনো দেশ তাকে সাপোর্ট দিতে পারতেছে না। এটা ব্যাকওয়ার্ড লিঙ্কেজে অলরেডি আপনার ভিয়েতনাম ডেভেলপ হয়েছে। যেমন ভিয়েতনাম গত বছর তারা $405 বিলিয়ন এক্সপোর্ট করছে। সেখানে জাস্ট একটা কোম্পানি আছে যে $113 বিলিয়ন এক্সপোর্ট করছে। অর্থাৎ আমার দেশে দেখেন যে এই যে আমরা বলি যে 6,000 গার্মেন্টস ইন্ডাস্ট্রি মিলে আমরা এক্সপোর্ট করি $40 বিলিয়ন, আর সেখানে একটা কোম্পানি এক্সপোর্ট করে $113 বিলিয়ন, অনলি বিকজ অফ প্রযুক্তি শিল্প। তো আমাদের দেশে প্রযুক্তি শিল্প এখন আসছে, বাট কথা হচ্ছে যে আমরা কিন্তু আসলে ব্যাকআপ পাচ্ছি না। বাট এখন যেটা হচ্ছে যে গভর্নমেন্ট যেই ফর্ম করুক, উচিত অতি দ্রুত অনতি বিলম্বে এই প্রযুক্তি শিল্পে বিনিয়োগের জন্য বাংলাদেশ ব্যাংকের যে নির্দেশিকা আছে, বাংলাদেশ ব্যাংকের কিন্তু নির্দেশিকা আছে, বাট সেটা কিন্তু বাস্তবায়ন নাই। যেমন আমরা দেখি যে CSME খাত যেটা আছে, অর্থাৎ ইন্ডাস্ট্রিতে, অর্থাৎ এমার্জিং ইন্ডাস্ট্রিতে তাদের প্রায় 25,000 কোটি টাকা বিনিয়োগের একটা অপশন আছে। এর মধ্যে ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রি বা লাইট ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রি কিন্তু টপ 3-র মধ্যে আছে। বাট এর জন্য যে উদ্যোক্তা দরকার তাদেরকে পাচ্ছে না। আর এই উদ্যোক্তা পাবে যদি বাংলাদেশ ব্যাংক স্পেসিফাই করে দেয় যে না, এটার জন্য এই কন্ডিশনে তারা বিনিয়োগ করতে পারবে। যেমন আমি বলি যে অ্যালন মাস্কের যে কোম্পানিগুলো আছে, তার একটা হচ্ছে আপনার SpaceX, তারপর একটা হচ্ছে টেসলা। তো টেসলা, SpaceX এবং তার একটা XAI, এটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স একটা কোম্পানি। এই 3টা কোম্পানি মিলে অলরেডি তার যে নেট অ্যাসেট ভ্যালু দাঁড়িয়ে গেছে, এটা জাস্ট 15 ডেজ বিফোর ছিল হচ্ছে যে $740 বিলিয়ন, এই সপ্তাহে সেটা হয়ে গেছে $800 বিলিয়ন। বাংলাদেশের অবস্থাটা কি সেই তো জায়গায়? বাংলাদেশের অবস্থা খুবই খারাপ, ভয়ানক খারাপ। এর জন্য যে আমরা $50 বিলিয়ন টোটাল এক্সপোর্ট করি, এর মধ্যে 80% অ্যান্ড অ্যাবভ হচ্ছে গার্মেন্টস, মানে $40 বিলিয়ন।
আমরা এখনো $500 বিলিয়ন বা $1 বিলিয়ন প্রবেশ করতে পারি না এই প্রযুক্তি শিল্পে। সেক্ষেত্রে বাংলাদেশের স্টারলিংক আসাটাকে আপনি কি ইতিবাচকভাবে হ্যাঁ, দেখছেন? ডেফিনেটলি ইতিবাচক এই জন্য যে যখন স্টারলিংক আমার এখানে প্রবেশ করছে, এখানে তো 6Gর একটা আধিপত্য আসবে। তো আমরা যেটা জানি, যেমন হুয়াইওয়ের একটা অ্যাক্সিডেন্ট আমরা জানি যে কোভিডের সময় হুয়াইওয়েকে আমেরিকা ব্যান করে দিল, অর্থাৎ তাকে গুগল সাপোর্ট দিবে না। হুয়াইওয়ে কিন্তু ফার্স্ট 6G প্রযুক্তি নিয়ে আপনার কানাডা এবং আমেরিকাতে প্রবেশ করে। যখন দেখলো যে হুয়াইওয়ে তাদের জন্য থ্রেট হয়ে গেল, তখন কিন্তু হুয়াইওয়েকে তারা ব্লক করে দিল। তো আমার কথা হচ্ছে যে এই যে বাংলাদেশকে আমেরিকা একটা সাপোর্ট দিচ্ছে বিভিন্নভাবে, যেমন আমাদের দেশে কিন্তু এই যে দেখবেন এই বছর আমাদের ডাবল ডিজিট এক্সপোর্ট গ্রোথ হয়েছে। লাস্ট এই 6 মাসে যদি আমরা দেখি যে আমাদের ওভারঅল এক্সপোর্ট কিন্তু খুব বেশি বাড়ে নাই, কিন্তু আমেরিকান মার্কেটে আমাদের ডাবল ডিজিট 13% কিন্তু গ্রোথ হয়েছে। তো এখন প্রযুক্তি শিল্পেও যদি আমরা একটু ইনিশিয়েটিভ নেই, তাহলে কিন্তু এখানে বিশাল একটা এক্সপোর্টের আমাদের সম্ভাবনা আছে। প্রযুক্তি শিল্পের ইতিবাচক দিকের সাথে সাথে আমরা যদি স্টারলিংকের কথাই বলি, সেক্ষেত্রে দেশের মানুষের প্রতি নজরদারি কিংবা তথ্য লিকেজ হওয়ার একটা চান্সও থেকে থাকে। এই বিষয়টি কি মনে হয় না আমাদের আসলে জন্য আমি এই জিনিসটাকে অন্যভাবে দেখি। কিভাবে দেখি, যে যেমন যে আপনি আইফোন ইউজ করেন বা যে কোনো একটা মোবাইল ইউজ করেন, এই প্রত্যেকটা মোবাইল এখন এআই টেকনোলজি ইউজ করা আছে। অর্থাৎ আপনি যে কথাগুলো বলবেন বা আপনি এই মোবাইলটা অন রেখে যে ধরনের কথা বলবেন, আপনি দেখবেন যে ফেসবুক স্ক্রলিং করেন বা ইউটিউব দেখেন, ওই জাতীয় ভিডিও কন্টেন্ট কিন্তু চলে আসতেছে। অর্থাৎ আপনি অলরেডি নজরদারির মধ্যে চলে গেছেন। প্রত্যেকটা ডিভাইস কিন্তু এআই ডিভাইস এখন। আপনি যে মোবাইল ইউজ করেন এটা কিন্তু এআই ডিভাইস। তো এর মধ্যে আপনি আর নজরদারি কি করবেন, আর আপনাকে কি করবে নজরদারি করে? আমার কথা হচ্ছে আগে তো আমার দেশে প্রযুক্তি ডেভেলপ করতে হবে। তো এখন যেটা হচ্ছে যে সাপোজ আপনার ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা আপনার ইউটিউব, এগুলোর উপরে কিন্তু আমরা আমাদের দিনের 70% টাইম ব্যয় করি। তো আমরা তো এখন এগুলো উৎপাদন করতে পারিনি, আমরা কিন্তু ডেভেলপ করতে পারিনি। যেমন চায়না আপনার উইচ্যাটের মাধ্যমে তারা কিন্তু সারা দেশের ফাইন্যান্স এবং হচ্ছে যে তাদের যে লোকাল যে চ্যাটিং, এটা কিন্তু কন্ট্রোল করে। আমার দেশে কিন্তু সেটা হয় নাই। আমরা যে স্টার্ট আপ করি, এটা হইতো কখন হইতো, যখন আমার নিজস্ব ডিভাইস থাকতো। আজকে আপনি যত স্টার্ট আপ টেকনোলজির কথাই বলেন, আপনার যদি নিজস্ব ডিভাইস না থাকে, আপনি একটা জিনিস দেখেন, আপনি যাই উৎপাদন করেন আপনাকে কনজিউমার তৈরি করতে হবে। আপনার যদি কনজিউমার না থাকে, আপনি উৎপাদন করে বিক্রি করবেন কার কাছে? এই যখন আমার প্রযুক্তি শিল্পটা আসবে, যখন আমি ডিভাইসটা এখানে তৈরি করতে পারবো, তখনই আপনি সফটওয়্যার ডেভেলপ করতে পারবেন বা আপনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে কন্ট্রিবিউট করতে পারবেন। তো এই বিষয়ে আমাদের অবশ্যই নজর দিতে হবে এবং অনতিবিলম্বে আমাদের যে ইয়াং জেনারেশন আছে তাদেরকে শিল্পে ধাপিত করতে হবে। আমার কথা হচ্ছে যে ভিজিবিলিটির দিকে যাইতে হবে। আপনি যখনই দেখবেন যে একটা দেশের ইন্ডাস্ট্রি ভিজিবিলিটি না থাকে, ওই দেশ কিন্তু সাস্টেন করে না। তো আমাদের দেশে সেটার এখন অভাব আছে। তো আমরা আশা করছি যে অনতিবিলম্বে নতুন সরকার যেই আসুক, আমরা সাধুবাদ জানাই এবং আসার সাথে সাথে এই প্রযুক্তি শিল্পের বিনিয়োগের জন্য যা কিছু করার দরকার করতে হবে। কারণ আমাদের দেশে যথেষ্ট এখন টেকনিক্যাল পার্সন আছে, তারা ট্রেন আপ হয়ে গেছে। যেমন আমি লাস্ট বলেছিলাম যে আমাদের বাংলাদেশে মোর দ্যান 5 লাখ টেকনিক্যাল পার্সন, তারা কিন্তু গত 15 বছরে এই শিল্পে ট্রেনিং প্রাপ্ত হয়েছে। মোর দ্যান 10,000 টপ লেভেল ইঞ্জিনিয়ার্স, যারা আপনার কম্পিউটার ইঞ্জিনিয়ার, হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারগুলো ডেভেলপ হয়েছে। এখন জাস্ট যে জিনিসগুলো প্রবলেম হচ্ছে, বিনিয়োগ করতে চাচ্ছে না। অর্থাৎ এখানে যদি ব্যাংক কেন বিনিয়োগ করতে চাচ্ছে না, এই বিষয়ে আবার আসবো আপনার কাছে। আমি এবারে একটু মোহাম্মদ আব্দুল মতিন আপনার কাছে ফিরে আসছি। এখন আসলে বিশ্ব বাজার আমাদেরকে চিন্তা করতে হয়, কারণ আমরা শুধুমাত্র এখন বাংলাদেশের নাগরিক নই, আমরা এখন গ্লোবালাইজেশনের এই যুগে নিজেদেরকে বিশ্ব নাগরিক হিসেবে চিন্তা করতে হয় এবং বৈশ্বিক বাণিজ্য চিন্তা করতে গেলে বাংলাদেশে বিনিয়োগ কমে যাচ্ছে। আমরা শুনছি বিডা তারা কাজ করছেন, কিন্তু উল্লেখযোগ্য হারে বাংলাদেশের বিনিয়োগ অনেকটা কমে গিয়েছে। প্রযুক্তি খাতে বাংলাদেশের বৈশ্বিক বাজারে একটি একটি হাব তৈরি করার ক্ষেত্রে আসলে প্রতিবন্ধকতাগুলি কি, আপনার কি মনে হয়? ধন্যবাদ আপনাকে। মানে অ্যাকচুয়ালি প্রযুক্তি খাতে আমাদের যদিও যথেষ্ট প্রসপেক্ট আছে এখনও গ্লোবালি বা আদার ইনভেস্টরদেরকে অ্যাট্রাক্ট করার মতো, কিন্তু এখানে আমাদের মেইন চ্যালেঞ্জ আমি যেটা বলবো যে আমাদের আসলে আওয়ার ইনফ্রাস্ট্রাকচার ইজ নট রেডি অ্যাট দিস মোমেন্ট। মানে এখানে ইনফ্রাস্ট্রাকচার বলতে আমি যেটা বোঝাচ্ছি, আমাদের যেমন বিভিন্ন ইউটিলিটি সার্ভিস যেগুলি আছে, মানে এটাও কিন্তু একটা গ্লোবাল স্ট্যান্ডার্ড পর্যায়ে কিন্তু অ্যাট দিস মোমেন্ট এটা আসলে আমি বলবো না যে গ্লোবাল স্ট্যান্ডার্ড পর্যায়ে আছে। তো যেহেতু প্রযুক্তি শিল্প একটা লার্জ ইনভেস্টমেন্ট এখানে রিকোয়ারমেন্ট থাকে, তো সেই ক্ষেত্রে কিন্তু ওই ধরনের ফরেন ইনভেস্টর যারা আসবেন তারা কিন্তু একটা কান্ট্রির ওভারঅল যেই ইনফ্রাস্ট্রাকচার, যেমন তাদের পলিটিক্যাল কন্ডিশন, তার যেই বিদ্যুৎ, জ্বালানি, গ্যাস
এবং তার যেই আদার ইনফ্রাস্ট্রাকচার যেগুলি আছে, মানে ওভারঅল পোর্ট ম্যানেজমেন্ট সব কিছুই কিন্তু একজন ইনভেস্টর ওনারা কিন্তু ওইভাবে চিন্তা করেন যে আমি যে আমার বিনিয়োগটা করব এটাকে আমি কতটুকু রিটার্ন সহ ফেরত নিয়ে যেতে পারবো, বা এটা কতটুকু রিস্ক ইনভলভ এখানে। তো ওইটা অ্যাট দিস মোমেন্ট এটা এখানে ওনাদের আসলে যেই অ্যাসেসমেন্ট বা তাদের যেই ফাইন্ডিংস, আমি বলবো যে এটা কোনোভাবেই আসলে এটা আমাদের ফেভারে যাচ্ছে না, বাংলাদেশের ফেভারে যাচ্ছে না। এবং এটাকে যদি আমি বলবো যে এখানে আবারও আমাদের হয়তো বা এই মুহূর্তে আমাদের ইন্টারিম গভর্নমেন্ট আছে দেশে, এবং বর্তমান বিডও সেই ক্ষেত্রে গত 1.5 ইয়ার্স দে আর ট্রাইং, কিন্তু এটাকে নেক্সট যে গভর্নমেন্ট আসবে, পলিটিক্যাল গভর্নমেন্ট, হয়তো বা ওনারা এটার প্রতি নজর দিবেন। এবং আরেকটা জিনিস সেখানে আমি একটু অ্যাড করতে চাই, যেমন শুধুমাত্র প্রযুক্তি শিল্পের যেই ফরেন ইনভেস্টরদেরকে অ্যাট্রাক্ট করা, অ্যাজ ওয়েল অ্যাজ বাংলাদেশের যে ব্যাংকিং খাতের এখনকার যে চ্যালেঞ্জ, ব্যাংকিং খাতের বর্তমান চ্যালেঞ্জ বা এই ডিফল্ট লোনের কিন্তু একটা কারণ হচ্ছে যে, যেটা আমি বলবো যে এখানে আমরা প্রপার সিলেকশন অফ দি বরোয়ার, হ্যাঁ, মানে এখানে কিন্তু আমাদের কিছু মেজর ঘাটতি থেকে যায় অনেক সময়। আবার হচ্ছে যে আমাদের কিন্তু ওইরকম কি বলে, আমাদের খুব একটা বেশি চয়েস নাই যে আমি কোন ইন্ডাস্ট্রিতে ফাইন্যান্স করবো বা কোনটা আমাদের জন্য ফিজিবল। হয়তো আমরা একমাত্র আরএমজি ইন্ডাস্ট্রি, এবং এটার পাশাপাশি হয়তো বা আর খুবই ইনসিগনিফিকেন্ট কিছু এরিয়া আছে যেটাতে হয়তো বা ব্যাঙ্কগুলি ফাইন্যান্সিং করছে এখানে। তো যেহেতু ইনভেস্টমেন্ট অপরচুনিটি নাই, তো সেই ক্ষেত্রে কিন্তু একটা নির্দিষ্ট ইন্ডাস্ট্রি রিলেটেড আমি বলবো যে এখানে কনসেন্ট্রেশন রিস্ক, যেটা ব্যাংকের ক্রেডিট ফেসিলিটিসের বা ক্রেডিট রিস্কের ক্ষেত্রে যেটা বলবো যে কনসেন্ট্রেশন রিস্ক অনেক হাই। এই ক্ষেত্রে যদি আমরা এই প্রযুক্তি বেসড বা প্রযুক্তি নির্ভর ইন্ডাস্ট্রিটাকে যদি আমরা এগিয়ে নিয়ে যেতে পারি, ব্যাংকের জন্য কিন্তু আলাদা একটা উইন্ডো ক্রিয়েট হবে ফাইন্যান্সিংয়ের জন্য। এবং ব্যাংক ম্যানেজমেন্ট অ্যাজ ওয়েল এস আমাদের যে রেগুলেটর যারা আছেন, তারাও কিন্তু এই সেক্টরটাকে কিভাবে এগিয়ে নিয়ে যায় বা তাদেরকে বিভিন্ন ইনসেন্টিভ দিয়ে, বা এই ক্ষেত্রে আমরা যদি আলাদা কোনো পলিসিও করতে হয়, তখন কিন্তু এটা ফরেন ইনভেস্টরদের কাছেও কিন্তু একটা পজিটিভ মেসেজ হিসাবে যাবে যে না, আমাদের ব্যাংকিং সেক্টর বা অর্থায়নের ক্ষেত্রে আমরা হচ্ছে যে তাদের জন্য আলাদা ফেসিলিটি স্ট্রাকচারিং বা তাদের জন্য বিভিন্ন বেনিফিট বা তাদের কে মানে এটার একটা ওভারঅল একটা পলিসি সাপোর্টের মধ্যে তাদেরকে গভর্নমেন্ট হয়তো বা একটা পর্যায়ে আমরা এটাকে প্রায়োরিটি দিচ্ছি। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে তারা আরও বেশি অ্যাট্রাক্ট হবে এবং ওনারা হয়তো বা এই ক্ষেত্রে এগিয়ে আসবেন। আমরা তেমনটা প্রত্যাশা করছি। এবারে আসছি একটু সৈয়দ নাসির আপনার কাছে। মোহাম্মদ আব্দুল মতিন বললেন ইন্টারিম গভর্নমেন্ট আছেন, তারা কাজ করছেন, কিন্তু বিনিয়োগে বাংলাদেশের সাফল্য একেবারেই কমে গিয়েছে এবং বাংলাদেশ অ্যাট্রাক্ট করতে পারছে না আসলে বৈশ্বিক মতিন ভাইয়ের বাণিজ্যে। দুইটা কথার উত্তর দিই। একটি আপনি বললেন কোনো রাজনৈতিক স্থিতিশীলতা ছাড়া কোনো গভর্নমেন্ট যদি ক্ষমতায় থাকে তাহলে সে দেশে বিনিয়োগ আসবে না। এটাই হচ্ছে ইতিহাসগত তথ্য লজিক্যাল। এবং দিস ইজ ট্রু। তবে আমরা ডক্টর ইউনূসের মতো যে একটা স্মার্ট রাষ্ট্রপ্রধানকে পেয়েছিলাম, আমরা মনে করেছিলাম ঘটনাটা এরকম সরকার হবে না। প্রধান উনির ব্যক্তিত্বের কাছে, উনির ইমেজ, উনির ব্র্যান্ডিং, আমরা মনে করেছিলাম বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্টের ক্ষেত্রে এই গতানুগতিক পদ্ধতি হবে না, একটা নতুন মাত্রা তৈরি হবে। কিন্তু ঘটনাটি সত্যিই ঘটে গেছে যে বাংলাদেশে উনি এই বিগত 2 বছরে আপনি যদি ইম্পোর্ট মেশিনারিজ ইম্পোর্টের কোনো চিত্র দেখেন, কোনো কিচ্ছুই নেই। হ্যাঁ, এবং আমেরিকা চীনের এই যে যুদ্ধের সময়, আমেরিকা চীনের যে খারাপ সময়, যখন আমরা বিজনেস গ্র্যাপ করার কথা, তখন কিন্তু এই সরকার, অন্তর্বর্তী সরকার থাকার কারণেই আমরা কিন্তু সেটা গ্র্যাপ করতে পারিনি। আমরা এই সরকারকে অনেক আশা করেছিলাম এই সরকারকে নিয়ে, কিন্তু হতাশার মধ্যে ছাড়া কিচ্ছুই নেই। 3 নম্বর প্রশ্ন যেটি আপনার সাথে আমি বলছি, উনি দ্বিতীয় একটা কথা বললেন যে ব্যাংক লোন খেলাফি হওয়ার পিছনে সবচেয়ে বড় কারণ কিন্তু রাজনৈতিক বিবেচনায় লোন দেওয়ার কারণে। অ্যাসালম কিসের সৃষ্টি? অ্যাসালম কিন্তু বিজনেসের মধ্যে দিয়ে সৃষ্টি না। অ্যাসালম হচ্ছে একটি দেশের যে রাজনৈতিক শাসন ব্যবস্থা এবং তার ক্ষমতা কাঠামো যারা আছে তাদের দুর্বৃত্তপনা এবং দুর্বৃত্তায়নের চিন্তা হচ্ছে অ্যাসালম। এবং আজকে উনি বলছে যে আমরা এই যে উদ্যোক্তা তৈরি হবে কোত্থেকে। আপনি খুব ইন্টারেস্টিং, 1 লক্ষ মনে হয় ছেলেপেলে দরখাস্ত করছে প্রাইমারি স্কুলের হেডমাস্টার পোস্টের জন্য, যেখানে 16,000 টাকার বেতনে প্রাইমারি স্কুলের হেডমাস্টারের জন্য লক্ষাধিক ছেলে দরখাস্ত করে। সেই দেশে উদ্যোক্তা তৈরি হবে আপনি কেমনে আশা করলেন? আমরা কিন্তু মননে মস্তিষ্কে আমরা কিন্তু উদ্যোক্তা না, আমরা সব হচ্ছে এখানে গোলাম দাস। বিশ্রী হলো কথাটা সত্য।
আসেন রাষ্ট্র কাঠামো তাহলে কী করে? হ্যাঁ, আমাদের রাষ্ট্র ক্ষমতায় যারাই ছিলেন তারাই কিন্তু কেউ দেশটাকে উদ্যোক্তা মুখর দশে তৈরি করার চেষ্টা করে নাই। এখানে শুধু চাকরি, সামান্য 2000 বিসিএসের পোস্টের জন্য কত লক্ষ ছেলে পেলে কত বছর ধরে যে মনে হচ্ছে এটাই তার জীবনের সাধনা, তাই না? এই বিসিএস ক্রেজ, এই যে হেডমাস্টারের পোস্টের আবেদন, এগুলো সব কিছুই কিন্তু রিফ্লেক্ট করতেছে কেন দেশে বিনিয়োগ হবে না, বিনিয়োগ আসবে না তো। আচ্ছা আসেন 3 নম্বর, আপনি কথাটাকে অত্যন্ত সফট এবং সম্মানের সহিত বলতে চাই। আমাদের যিনি আগামী দিনে সবাই মনে করছে যে উনি আমাদের দেশের কাণ্ডারি হবেন, তিনি কিছুদিন আগে বলেছেন যে আমি দেশে মেগা প্রকল্প নেব না। কাকে মনে করছেন আপনি? আচ্ছা, না উনি বলেছেন তো যে উনি দেশে মেগা প্রকল্প নেবে না। কেন নেবে না? কারণ মেগা প্রকল্পের মধ্যে দিয়ে মেগা দুর্নীতি হয়েছে। তো কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে, মাথা ব্যথার জন্য কি মাথা কেটে ফেলতে হবে? 1 2, আপনি বাংলাদেশের মতো উদীয়মান অথবা আমরা যদি বলি স্বল্প উন্নত কান্ট্রিকে যদি একটা জায়গায় নিয়ে যেতে চান, জীবনমানকে, দেশকে, তাহলে আপনাকে কিন্তু মেগা প্রকল্প নিতে হবে, মেগা বিনিয়োগ করতে হবে। হ্যাঁ, এটাই হচ্ছে নিয়ম। আসেন এত সত্ত্বেও আরেকটি কথা উনিকে নিয়ে সেম কথাটা বলছি। উনি কালকে বা পরশুদিন করাইল বস্তিতে গিয়ে বলেছেন যে উনি অনেকগুলা বিল্ডিং বানিয়ে দিবেন বস্তিবাসীদের জন্য। তো আমরা আশাই করে আছি যে উনি আসবেন ক্ষমতায়, উনি বাংলাদেশকে নেতৃত্ব দিবেন, আমরা উনির দিকেই তাকিয়ে আছি। পুরো বাংলাদেশ এখন উনির দিকেই তাকানো। কিন্তু এই যে নির্বাচনের এই সময়ে পুরো বাংলাদেশ তাকিয়ে আছে নির্বাচনের দিকে এবং নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক উপায়ে আমাদের সরকার প্রধান নির্বাচিত হবে, আমরা সেটি প্রত্যাশা করছি। এবং একই সাথে আপনাদের 3 জনকে ধন্যবাদ জানাচ্ছি আজকের রাউন্ড টেবিলে আসবার জন্য। প্রিয় দর্শক, প্রযুক্তি খাতে বাংলাদেশের বিনিয়োগ, বাংলাদেশের রপ্তানি বৃদ্ধি পাক এবং বাংলাদেশের প্রতিটি অর্থনৈতিক সেক্টরগুলো সমৃদ্ধ হোক। আসন্ন নির্বাচনের মাধ্যমে যিনি আসবেন সরকার প্রধান হিসেবে নির্বাচিত হবেন, তার মাধ্যমে বাংলাদেশের মেগা প্রকল্প থেকে শুরু করে সব ক্ষেত্রেই উন্নয়ন সাধিত হবে, সেই প্রত্যাশা নিয়েই আমরা বসে আছি। সাধারণ জনগণ বসে আছে। আমরা একটি সুখী, সমৃদ্ধশালী, অর্থনৈতিকভাবে উন্নতিশীল বাংলাদেশের স্বপ্ন নিয়ে আজকের আয়োজন থেকে বিদায় নিচ্ছি। পরবর্তী আয়োজনে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। বিদায়।